জাপানের স্মৃতি। এবার পূর্ব দিকে যাত্রা, জাপানে। অক্সফোর্ডে আমার সহকর্মী ছিলেন অধ্যাপক নাকামুরা। তিনি নিমন্ত্রণ পাঠিয়েছিলেন। মনে ভারী ভয়। সেই কত আগে, প্রায় 40 বছর আগে প্রথম গেছিলুম জাপানে। তখনই জাপান আমার মনোহরণ করেছিল। প্রাচ্যদেশীয় মৃদুতার সঙ্গে পাশ্চাত্যের নিষ্কম্প শৃঙ্খলার উদাহরণ দেখেছিল, যা বিশ্বে আর কোথাও নেই। মনে মনে ভাবছি, যাকে দেখেছিলুম কত আগে, এখন তাকে কিরকম দেখব। 80-র দশকে অধ্যাপক নাকামুরা টোকিওতে ফিরে যান। টোকিও বিশ্ববিদ্যালয় থেকে অবসর নিয়ে তিনি এখন থাকেন তোক্কাইদোতে। সে টোকিও শহর থেকে ট্রেনে 2 ঘন্টার পথ। তিনি আমাকে নারিতা বিমানবন্দরে নিতে আসবেন। আমার এই বয়সে সবচেয়ে বড় ভয় হচ্ছে মৃত্যু ভয়। যৌবনে কিছু ভাবলে মানুষের লক্ষ্যের কথা মনে হয়, কিন্তু একটা বয়সে আমাদের হিন্দুদের মৃত্যু চেতনা প্রবল হতে শুরু করে। আমি এই বয়সে আছি। তাই এই চিঠি তোমায় লিখে আমার কম বয়সের জাপান স্মৃতিটুকু আবার মনে পড়ার অভ্যাস করছি। প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে। জাপান বললেই আমার প্রথম বিস্ময় হয় জাপানি ভাষা। জাপানিরা পৃথিবীর যাবতীয় জ্ঞানের চর্চা মাতৃভাষাতেই করে। এটি যেমন আমাদের পক্ষে বিস্ময়ের, জাপানিদের সঙ্গে কথা বলে জেনেছি যে আমরা যে ভারতীয়রা ইংরেজি ভাষা ব্যবহার করি, সেটাও তাদের পক্ষে কম বিস্ময়ের নয়। আর জাপানি ভদ্রতার মধ্যে একটি আত্মার সৌরভ আছে, যা যে কোনো বিদেশির আত্মাকে মোহিত করে। জাপানে গিয়ে চোখ দিয়ে মন দিয়ে পুরো দেখতে আমি তো অক্ষম ছিলাম, এখনও ভাষা যে পুরো বুঝি না। বুঝতে পারলাম এদের জীবনযাত্রাই এক ধরনের শিল্পকলার অনুশীলন, আর এই চর্চা জাপানিদের ভদ্রত করেছেই এদের কাজও এরা অত্যন্ত ভালোভাবে করতে পারে, আর এতে জাপানিদের সিদ্ধি প্রশ্নাতীত। জাপানের একটি ঘটনা বলি যে আমাকে তীব্রভাবে নাড়া দিয়েছিল। ঘটনাটি অধ্যাপক নাকামুরাকে নিয়েই। তাত্ত্বিক পদার্থবিদ্যায় তার কাজ বিশ্বের বিজ্ঞানী মহলে তখন খুবই সমাদৃত। তিনি যখন জাপান ফিরে যান, তখন সম্ভবত তাকে উপাচার্য জাতীয় কোনো উচ্চতম প্রশাসনিক পদে নিয়োগ করা হয়েছিল। তার কোয়ার্টার ছিল একটা ছোটখাটো শিন্টো আশ্রমের মতো। 90 দশকের মাঝামাঝি আমি জাপানে গেছিলাম একটি কনফারেন্সে, কোবে শহরে। সেটি আমার দ্বিতীয়বার জাপান যাত্রা। সেখানে অধ্যাপক নাকামুরার সঙ্গে আবার দেখা হলো। তার থেকে কিছু দূরে একটা ছোট রেস্তোরাঁয় খাস জাপানি কায়দায় ডিনার হলো, আর তার সঙ্গে সাকে পান। এই জাপানি পানীয়টির সবচেয়ে বড় গুণ হলো এর মিতাচার। পাত্রটিতে কড়ে আঙুল ডোবে, আর মিতাচারিতাই এর আসল ঐশ্বর্য। কথায় কথায় তিনি জ্বালালেন যে উপাচার্য পদ থেকে তিনি 1 মাসের মধ্যেই ইস্তফা দেন। কারণটি অতি অদ্ভুত, আর আমাদের ভারতীয় বিদ্বানদের জন্য গভীরভাবে প্রণিধানযোগ্য এবং শিক্ষণীয়। প্রশাসনিক পদটিতে কিছুদিন কাজ করার পরেই তিনি উপলব্ধি করলেন যে এই পদে তিনি 2 কুলি হারাবেন। তিনি মাঝারি গোছের একটি প্রশাসক হবেন, আর বিজ্ঞান গবেষণা শ্রীভ্রষ্ট হবে। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি সরলভাবে লিখে পাঠালেন, আর তার কনিষ্ঠ কিছু সহকর্মীর নাম সুপারিশ করে পাঠালেন, যাতে বিশ্ববিদ্যালয়ের কাজ চালাতে হঠাৎ একটা শূন্যতা না তৈরি হয়। আগে তার অফিসার বাড়ি ছিল হাঁটা পথ, আর তারপর তাকে 2 ঘন্টা এখন ট্রেনে আসতে হয়। প্রাসাদের মতো আবাস ছেড়ে তাকে একটি 2 কামরার ছোট ফ্ল্যাটে থাকতে হয়। আমি জিজ্ঞেস করলাম, এই সিদ্ধান্ত কি আপনাকে আনন্দ দিয়েছিল? এত উচ্চ পদ আপনি ছেড়ে দিলেন? আমার প্রশ্নে প্রবীণ অধ্যাপকের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন যে তিনি বালক বয়স থেকে বিজ্ঞানকে ভালোবেসে তার চর্চা করেছেন। এই চর্চাই তার যথেষ্ট পুরস্কার। আর স্বভাবসিদ্ধ মননে তিনি বুঝতে পেরেছিলেন যে একসঙ্গে দক্ষ প্রশাসক আর বিজ্ঞানী হবার বিরল প্রতিভা তার নাই। এটি তার বিনয় নয়, এটি একটি সত্য উপলব্ধি। আর এটি বুঝেও তিনি যদি পদের মোহে পড়ে থাকতেন, তবে তিনি বিশ্ববিদ্যালয়কে ঠকাতেন, বিজ্ঞানকে ঠকাতেন, আর সবচেয়ে বেশি ঠকাতেন নিজেকে। সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াভয়। গিনজা মেট্রো স্টেশনে তাকে ট্রেনে তুলে দিতে গিয়ে প্রশ্ন করলাম, এই যে 2 ঘন্টা ট্রেনে কাটান কিভাবে? তিনি হেসে বললেন, আরে এটাই তো আমার চিন্তার কারখানা। এই ট্রেনে বসেই তো আমি ভাবি আর পড়ি। আমার বেশিরভাগ গবেষণাপত্রের খসড়া আমি এই ট্রেনেই লিখেছি। হুশ করে জাপানি ট্রেন বেরিয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, অধ্যাপক এখন হয়তো একটু গুছিয়ে বসেছেন, আর ব্যাগ থেকে বের করে কোনো বিজ্ঞান পত্রিকাতে ডুব দিয়েছেন। ডক্টর অবকাশ রঞ্জন কর, জাপান যাদের মনোহরণ করেছে তাদের সবার প্রতি।